গেল ১.৫ বছর ধরে ওমানের ভিসা জটিলতার বৃত্তে আটকে আছেন বাংলাদেশিরা। নানা কূটনৈতিক চেষ্টার পরেও শ্রমিক ভিসা চালু করা সম্ভব হয়নি। এবার বিপাকে পড়েছে পাকিস্তানও। দেশটির নাগরিক ও কর্মীদের জন্য সব রকমের ভিসায় কড়াকড়ি আরোপ করেছে ওমান। ভিসার অপব্যবহার রোধে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি এক ভিডিও বার্তায় জানিয়েছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাভিদ সাফদার বুখারি। उसकी वजह ये बनी है कि पिछले चंद अरसे में हमारे जो ओमानी हुकूमत ने ये महसूस किया है कि जो वीज़े इशू किए जा रहे हैं उनका इस्तेमाल वो नहीं किया जा रहा जिस मकसद के लिए वो वीज़े इशू किए गए हैं, जिनकी वजह से यहाँ ओमान में कुछ मुश्किलात पेश आई और उसकी वजह से हमने देखा है कि अब ये ভিসা ইস্যু করতে ইन्होंने कुछ सख्ती कर दी है। তিনি বলেছেন, আজাদ ভিসার নামে ভিজিট ভিসায় ওমানে ঢুকে পাকিস্তানিরা স্থায়ীভাবে থেকে যাচ্ছেন বা কাজে লেগে যাচ্ছেন, যা ওমানের জন্য অস্বস্তি বয়ে আনছে। বাধ্য হয়ে ভিসার অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার। বিষয়টি সমাধানের জন্য তার দূতাবাস কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত বুখারি। तो ये चंद मसाइल की वजह से ये एक इशू अभी सामने आया है वीज़ों से रिलेटेड, जिसपे ओमानी हुकूमत ने एक पॉलिसी सख्त की है, वीज़ा इशू करने कम कर दिए हैं। हम मुसलसल उनके साथ राब्ते में, आप बिल्कुल इस चीज़ पे तसल्ली रखिए। इंशाअल्लाह ताला हमारी पूरी कोशिश है कि इस मसले को जल्द से जल्द बखूबी हल किया जाए, लेकिन दोबारा ये मसला ना हो और ये जो अभी हुआ है ये भी जल्द से जल्द हल हो। इसमें मुझे आपकी मदद की ज़रूरत है। এর আগে বাংলাদেশের জন্য সব ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছিল ওমান। এখনও শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। পাশাপাশি অনানুষ্ঠানিক পর্যায়ে ভারত ও পাকিস্তানিদের জন্য ভিসা সুবিধা সীমিত ছিল। যদিও এবারই প্রথম বিষয়টি নিয়ে পাকিস্তানের দায়িত্বশীল স্তর থেকে প্রকাশ্যে বিবৃতি এলো। আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের মাটিতে আয়োজিত ৮ম ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। উভয় পক্ষ এই বৈঠকের বিষয়ে ইতোমধ্যে সম্মত হয়েছে এবং বৈঠকটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে কাজ চলছে। এ প্রসঙ্গে একটি কূটনৈতিক সূত্র বলছে, তৌহিদ জয়শঙ্করের বৈঠকে সীমান্ত উত্তেজনা, ভিসা ইস্যু, তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং গঙ্গা চুক্তি নবায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় সফর করেন। উভয় পক্ষে আস্থা প্রকাশ করেছে যে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্যগুলো আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান সম্ভব। এবার ওমানের মঞ্চে এই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ৮ম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স শুধুমাত্র আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ আয়োজন নয়, বরং এটি দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও বড় সুযোগ হিসেবে কাজ করতে পারে। দেশমাতৃকার মায়া ছেড়ে দূরপ্রবাসে বসে জোগাচ্ছেন রেমিটেন্স। সেই প্রবাসীদের অধিকাংশই নানা সমস্যায় জর্জরিত। গণমাধ্যমে প্রায় চোখে পড়ে তাদের নির্মমতার শিকার হওয়ার কথা। এদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে 2 মাস আগে যাত্রা শুরু করে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক বিপিএন। মাত্র 2 মাসেই অসংখ্য সমস্যার অভিযোগের স্তূপ জমতে থাকে বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এর আহ্বায়ক বাইজিদ আল হাসান বলেন, আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারি প্রকাশ্য মাধ্যমে আসার চেয়েও প্রবাসীদের কষ্ট বহুগুণ। প্রতিদিন অসংখ্য অভিযোগ আসছে, এর মধ্যে অধিকাংশই দেশে জমি জমা সংক্রান্ত, আবার বিদেশে গিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এমন অভিযোগও আসছে অনেক। প্রবাসীদের আইনগত সমস্যা, শ্রমিক অধিকার, অর্থনৈতিক সংকট, স্বাস্থ্যসেবা এবং দেশে ফেরত আসার পর তৈরি হওয়া নানা সংকটের কথা জানান তিনি। এর সমাধানে কার্যকরী পদক্ষেপ হিসেবে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শরণাপন্ন হয়েছেন। বিপিএন থেকে জমাকৃত অভিযোগগুলো সরকার গুরুত্ব দিয়ে দেখবে বলে আশ্বাস দেওয়া হয়। একই সাথে প্রবাসীদের এই সমস্যাগুলো সমাধানে গুরুত্ব সহকারে কাজ করার কথা জানানো হয়েছে। বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়া বন্ধ করে দিতে পারে ক্রোয়েশিয়া। রিক্রুটিং এজেন্সি ও দেশটির কর্মী ভিসা পাওয়া কিছু বাংলাদেশির অপতৎপরতার জন্য এমন আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে এই আশঙ্কার কথা জানান।
দেশের একাধিক গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। রাষ্ট্রদূত জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয়ে নজরদারির জন্য একটি চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন। গত 23 জানুয়ারি পাঠানো এক চিঠিতে তিনি জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর অপতৎপরতার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা আর দেয়া হবে না, এমনটা দূতাবাস জেনেছে। চিঠিতে বলা হয়, 2024 সালে ক্রোয়েশিয়া বাংলাদেশের 12,400 নাগরিককে কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়। এর মধ্যে 8,000 ক্রোয়েশিয়া যায়নি। বাকি 4,400 ব্যক্তির মধ্যে অর্ধেক দেশটিতে কাজে থাকতে পারে। ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে বাংলাদেশের অনেক নাগরিক অবৈধভাবে কাজ করায় ইউরোপিয়ান ইউনিয়ন কড়া প্রতিবাদ জানিয়েছে। বেআইনি অভিবাসন বন্ধের জন্য পদক্ষেপ নিতেও ইইউ ক্রোয়েশিয়া সরকারকে বলেছে। রাষ্ট্রদূত জানান, বর্তমানে 6 থেকে 7,000 বাংলাদেশি ক্রোয়েশিয়ায় কর্মী হিসেবে থাকতে পারে, যারা প্রধানত নির্মাণ খাতে, রেস্তোরাঁয় ও খাবার সরবরাহ সহ নানান কাজ করে থাকে। দেশটিতে বিদেশি কর্মীদের জন্য কাজের পরিবেশ ও বেতন ভাতা সেনজেনভুক্ত অনেক দেশের চেয়ে ভালো। তারপরও ক্রোয়েশিয়া পৌঁছার পর বাংলাদেশিরা অন্য দেশে চলে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয়ে নজরদারির বিষয়ে একটি চুক্তি সই করা দরকার বলেও জানান এ রাষ্ট্রদূত। বছরের শুরুতেই প্রবাসীদের বড় সুখবর দিয়েছে ওমান সরকার। কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফ সহ এ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে বড় অর্থের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে দেশটির কাউন্সিল অব মিনিস্টার্স। এছাড়া আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। এসবে নির্দিষ্ট শর্ত মেনে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন কর্মীরা। ঘোষিত প্যাকেজের আর্থিক মূল্য 60 মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি। এর আওতায় 7 ক্যালেন্ডার বছরেও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের জন্য সরকারের কাছে বকেয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি 2017 সাল এবং পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নতুন এই সিদ্ধান্তে 10 বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাসের জন্য কার্ড নবায়নের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলের মাধ্যমে এই সুযোগ নেওয়ার জন্য আবেদন করা যাবে। বহু অপেক্ষার পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার তার বিমানটি ওমানের আকাশে ঢুকতেই রয়্যাল এয়ারফোর্সের বহর তাকে এসকর্ট দিয়ে সম্মানিত করে। পরে রয়্যাল এয়ারপোর্টে অবতরণের পর সুলতান এগিয়ে এসে আমিরকে অভ্যর্থনা জানান। সেখান থেকে গাড়ি বহরে তাকে আল আলম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং প্রথাগত অন্যান্য শিষ্টাচার ও আনুষ্ঠানিকতা পালিত হয়। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। বহু অপেক্ষার পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার তার বিমানটি ওমানের আকাশে ঢুকতেই রয়্যাল এয়ারফোর্সের বহর তাকে এসকর্ট দিয়ে সম্মানিত করে। পরে রয়্যাল এয়ারপোর্টে অবতরণের পর সুলতান এগিয়ে এসে আমিরকে অভ্যর্থনা জানান। সেখান থেকে গাড়ি বহরে তাকে আল আলম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং প্রথাগত অন্যান্য শিষ্টাচার ও আনুষ্ঠানিকতা পালিত হয়। রয়্যাল কোর্টের দিওয়ানের বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে শেখ তামিম ওমানে এসেছেন। ইতোমধ্যে 2 পক্ষে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরে 2 দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়েও আলাপ করছে। কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির 4র্থ সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম 1980 সালের 3 জুন। মা বাবার 4র্থ সন্তান হওয়ায় কাতারের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল না তার, কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল থানি সিংহাসনে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে। 2013 সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন। শেখ তামিম আল থানি পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন।
ওমানের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও দেশটির সরকার সৌদিকে আদর্শ মেনে বিনোদন জগতে বিনিয়োগের পরিকল্পনা করছে। জানা যাচ্ছে বারকার একটি ফিল্ম সিটিতে $30 মিলিয়ন বেশি বিনিয়োগ করার ভাবনা আছে ওমান সরকারের। ওমান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, সাংস্কৃতিক ও সৃজনশীল খাতে $31.2 মিলিয়ন তহবিল অনুমোদন দিয়েছে ওমানের ক্রীড়া, সংস্কৃতি এবং যুব মন্ত্রণালয়। এর আওতায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ফিল্ম সিটি। প্রকল্পটির সম্ভাব্য প্রভাব তুলে ধরে মন্ত্রণালয়ের প্রতিনিধি নাদের আল রাওয়াহি সংবাদ মাধ্যমকে বলেন, ফিল্ম সিটি শুধু স্থানীয় চলচ্চিত্র শিল্পকে উন্নত করবে না, বরং আন্তর্জাতিক প্রযোজকদেরও আকর্ষণ করবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় দেশেও চলচ্চিত্র শিল্পে একই রকম সাফল্য দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সিনেমা বাজারের 30% দখলের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। চিত্রগ্রহণের জন্য বিশ্বব্যাপী নির্মাতাদের জনপ্রিয় স্থান দেশটির দুবাই শহর, বাহরাইন এবং কুয়েতেও একই রাস্তা ধরে আগাচ্ছে। এজন্যই বলা হচ্ছে, বিশ্বের দ্রুত বর্ধনশীল চলচ্চিত্র শিল্পের আবাসস্থল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ক্রমবর্ধমান সরকারি ও বেসরকারি বিনিয়োগ এই অঞ্চলকে বিশ্ব চলচ্চিত্রের শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সফল দেশ সৌদি আরব। বিনোদন শিল্পে দেশটির ঈর্ষণীয় সাফল্য অর্থনীতির পালে দিয়েছে নতুন হাওয়া। তাদের সেই পরিকল্পনাকে আদর্শ মেনেই নিজেদের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে ওমান সহ উপসাগরীয় অন্যান্য দেশ। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।